হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে কেমিস্ট্রি এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। ওকে, কারণ এই বেসিক কনসেপ্টস বা ধারণা কিনা আমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রির বিষয় সম্বন্ধে সেই ব্যাপারে বুঝতে সাহায্য করে। অর্থাৎ যখন আমরা ফিজিক্স কেমিস্ট্রি বা আর কি ফিজিক্যাল সায়েন্স এই ব্যাপারে পড়াশোনা করব, যদি আমাদের এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে আমাদের কি সেই পড়াটা করতে বা বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, সেগুলো কি কি সেটা দেখো। প্রথমে আমি আলোচনা করব অ্যাটমিক নাম্বার নিয়ে, তারপর মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এই 4-5টা কনসেপ্ট নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। বুঝে গেল? তো চলো, খুব বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, তো দেখো, এই এতগুলো টপিক আলোচনা করার আগে প্রথমে আমি তোমাদের সাথে অণু এবং পরমাণু সেই ব্যাপারে দু একটা কথা বলে নিই আগে। এই পরমাণু কি? পরমাণু হলো যে কোনো একটা মৌলের সব থেকে ক্ষুদ্রতম একক, তাই তো? অর্থাৎ যাকে কিনা ভাঙা যায় না, এটাই তো আমরা জানি। আর পরমাণু তো হয়ে গেল, এবার অণু কি? অণু হচ্ছে এই পরমাণু দিয়েই কিনা অণু তৈরি হয়। চলো এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরো একটা অক্সিজেন, এই একটা অক্সিজেনকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় অক্সিজেন পরমাণু, অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম একক। কিন্তু যখনই এই একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস তৈরি করে দিচ্ছে, তখন কিন্তু এটা পরমাণু অবস্থায় নেই, তখন এটা কি হয়ে গেছে? তখন এটা একটা অক্সিজেন অণু হয়ে গেছে। এই হচ্ছে এদের মধ্যে তফাৎ। পরমাণু মানে হলো যে তার সব থেকে ছোট বা ক্ষুদ্রতম এককটা, আর অণু মানে হচ্ছে তার একটা যৌগিক অবস্থা। ক্লিয়ার হলো এটা? তো এবার তোমাদের সাথে এই পরমাণু নিয়ে আরেকটু আলোচনা করি। যেমন সাপোজ ধরো আমি কোন একটা পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ যদি আমি পরমাণুর ভেতরে ঢুকি, তো চলো একটু ছবি এঁকে বোঝাই। ধরো যদি আমরা কোনো একটা পরমাণুর ভেতরে ঢুকি, সেখানে কি দেখতে পাবো? প্রথমেই একটা ভেতরে থাকবে নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্র, এবং তার বাইরে অনেকগুলো কক্ষ থাকে। এবার এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসেতে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন, যেটা চার্জ হয় পজিটিভ চার্জ অর্থাৎ প্লাস চার্জ, এবং তার সাথে থাকে নিউট্রন, যার কিনা কোনো রকম চার্জ নেই। এবং নিউক্লিয়াসের ব্যাপারে তো বোঝা হয়ে গেল। এর সাথে সাথে আর কি আছে? বাইরে তো অনেকগুলো কক্ষ আছে। সেই কক্ষে কি থাকে? এই কক্ষে থাকে ইলেকট্রন, যেগুলো চার্জ কি হয়? যেগুলো চার্জ হয় মাইনাস চার্জ। বোঝা যাচ্ছে? দেখো এবার মাইনাস চার্জ আর প্লাস চার্জের ব্যাপারটা কি? যদি কোনো প্রসম পরমাণু হয়, সেক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়। কারণ আমরা কি জানি, কোনো জিনিস যদি প্রসম হয় সেক্ষেত্রে প্লাস আর মাইনাসের চার্জটা তো ব্যালেন্স থাকা উচিত। সেই কারণে ইলেকট্রন যটা থাকবে তটাই প্রোটন থাকতে হবে। কিন্তু যেহেতু এখানে নিউট্রনের সংখ্যা যদি আমি বলি, নিউট্রন যেহেতু নিস্তড়িত, তাই এটা কম বেশি থাকতেই পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি এই কয়েকটা জিনিস তোমরা জানো আগে থেকে। এবার দেখো, এই পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে একটু আরো ভালোভাবে দেখি, আমরা আগে থেকে কি জানি যে এই এক একটা কক্ষকে মানে কক্ষের নাম দেওয়া হয়েছিল, যেমন কি কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এবং আরো বড় বড় যত কক্ষে যাব এন কক্ষ, এইভাবে আগাতে থাকবে। ওকে, তো এই ইলেকট্রন বিন্যাস মানে পরমাণু ইলেকট্রন বিন্যাসের একটা উদাহরণ নিয়ে দেখি। মানে কোন একটা মৌলকে নিই, মৌলের পরমাণু নিয়ে তার ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে আরো দু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
দেখো সাপোজ আমি নিচ্ছি কার্বন মৌল, কার্বন হয় 6, অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক হলো 6। পরমাণু ক্রমাঙ্ক কি সেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো, যখন আমি টপিকটা শুরু করব তখন। এখন দেখো এই কার্বনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তো কি, অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের বাইরে তো কক্ষ থাকবে, তাই তো। ধরো নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন বা প্লাস চার্জ এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। এখানে প্রোটন কটা আছে, প্রোটন থাকে মানে অর্থাৎ এটা তো আমরা কার্বন নিয়ে পড়ছি, তাই কার্বনের ক্ষেত্রে প্রোটন থাকে 6টা। অর্থাৎ এখানে কি বোঝা গেল যে কার্বন 6-এর অর্থ হলো, 6 কথাটার অর্থ যে এর ভেতরে অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যে কটা প্রোটন আছে, মানে প্রোটনের সংখ্যা হচ্ছে 6টা। ওকে, এবার আমরা কি জানি, যদি কোনো মৌলের পরমাণু প্রসম হয় সেক্ষেত্রে যটা প্রোটন থাকবে তটাই ইলেকট্রন সংখ্যা হতে হবে। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে, তাহলে ইলেকট্রন কটা থাকবে, ইলেকট্রনে নিশ্চয়ই 6টাই থাকবে, তাই তো। তাহলে এবার দেখি ইলেকট্রন কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ক্লিয়ার হলো? এবার বলবে যে এইভাবে কেন সাজালেন, এইভাবে সাজানোর কারণ কি, প্রথম কক্ষ বা কে কক্ষে কটা, 2টো ইলেকট্রন আছে, এবং দ্বিতীয় কক্ষে দেখো কটা আছে, 4টে ইলেকট্রন। কারণ এইভাবে সাজানোর কারণ হলো যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, অর্থাৎ যে কোন কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে তার জন্য একটা নিয়ম আছে, 2n² নিয়ম। অর্থাৎ এখানে n বলতে কক্ষের সংখ্যাকে বোঝায়, কক্ষের সংখ্যা বলতে কত নম্বর কক্ষ সেটাকে বোঝানো হয়। যেমন এখানে দেখো, যদি কক্ষ প্রথম কক্ষ হয় সেক্ষেত্রে n সমান 1 হবে, প্রথম কক্ষ তো, তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, যদি আমরা সূত্রে ফেলি 2n² মানে 2 গুণিত 1 তার স্কয়ার, কারণ n সমান তো 1, প্রথম কক্ষ তো সেই জন্য, তাহলে 2 × 1 মানে 2টো। দেখো প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তার মানে 2n² রুল অনুযায়ী। আর এখানে কার্বন পরমাণুর প্রথম কক্ষে কটা আছে, 2টো ইলেকট্রন আছে। এবার দেখা যাক দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে। এই 2n² রুল অনুযায়ী দ্বিতীয় কক্ষ মানে কি, n সমান 2 হবে, অর্থাৎ 2 × 2² সমান 2 গুণিত 4 সমান 8টি। তার মানে কি, দ্বিতীয় কক্ষ যেটা, সেটা ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, 8টা। আর এখানে কটা ইলেকট্রন আছে, কার্বনের 6টা ইলেকট্রন মোট আছে, তার মধ্যে 2টো ইলেকট্রন প্রথম কক্ষে চলে গেছে, তাহলে বাকি কটা রইল, 4টে ইলেকট্রন, তাহলে সেই 4টে ইলেকট্রন রইল দ্বিতীয় কক্ষে। এইরকম ভাবে আমরা 2n² নিয়ম ব্যবহার করে প্রতি কক্ষে কটা করে, মানে কোন কক্ষে কটা করে ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে সেটার হিসেব আমরা খুব সহজেই করে নিতে পারি। ওকে, তো এবার আশা করি এই বেসিক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার যাই মেন টপিকে। এবার তোমাদের মনে এই কোশ্চেনটা জাগতেই পারে যে হঠাৎ করে মেন টপিক না পড়িয়ে আমি বেসিক জিনিসগুলো কেন বললাম। হ্যাঁ, হয়তো তোমাদের এই জিনিসগুলো আগে থেকেই জানা, কিন্তু তবুও এইগুলো বলার একটাই কারণ যে এরপর আমি যে মেন টপিকগুলোতে যাব তার মধ্যে এই অণু পরমাণুর ব্যাপারটা কিছুটা বুঝে রাখতে হবে, মানে আগে থেকে জানা থাকলে ভালো হয় আর কি। এবার যদি কেউ না জেনে থাকো তাদের জন্য আমি এটা বলে দিলাম। ওকে, তো এবার দেখো আসি প্রথম টপিকে। প্রথম টপিক কি ছিল, অ্যাটমিক নাম্বার, বা বাংলায় যেটাকে কি বলা হয়, পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার জিনিসটা কি, এটা হচ্ছে, যদি একটু আমি বোঝাই প্রথমে, কোন একটা মৌল নিলাম, কোন একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে কত সংখ্যক প্রোটন আছে সেটাই হলো কোন একটা মৌলের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। তো দেখো যদি একটু বোঝাই,
ধরো কোনো একটা পরমাণু, যেমন আমি নিচ্ছি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের কত হয় পরমাণু ক্রমাঙ্ক 11। এর অর্থ কি? বলা হচ্ছে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11। এর অর্থ যদি আমি এর ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে আর ক্লিয়ার হবে। এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন সংখ্যা থাকে। তার মধ্যে এই প্রোটনের সংখ্যা বা প্লাস চার্জ, এই পজিটিভ চার্জ, সেটা কটা আছে? সেটা আছে 11টা। বোঝা গেল? একই বলা হয়ে থাকে কোনো মৌলের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। চলো এর একটু সংজ্ঞাটা একটু লিখে দেখাই। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা হবে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক কি বর্তমান, যত সংখ্যক প্রোটন বা কি পজিটিভ চার্জ বর্তমান, তাকে বলে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। এবার এই অ্যাটমিক নাম্বারকে জেড, বড় হাতে জেড দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ ডিনোট করা হয়ে থাকে। বোঝা গেল? ওকে, তো দেখো অ্যাটমিক নাম্বারের পর এরপর আমরা কি আলোচনা করব? দ্বিতীয় টপিকে কি বলেছিলাম যে মাস নাম্বার, অর্থাৎ ভর সংখ্যা। সেটা আবার কি? তো চলো বোঝাই। কি আছে? মাস নাম্বার, মাস নাম্বার বা ভর সংখ্যা। এই মাস নাম্বার বা ভর সংখ্যা হলো কোন একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসেতে কি নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলকে বোঝায়। কারণ আমরা জানি তো যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, শুধু নিউট্রন আর প্রোটনই তো থাকে, আর তো কিছু থাকে না। তাই সোজা হিসাব যে নিউট্রন আর প্রোটন সংখ্যা মিলিয়ে যতগুলো সংখ্যা হবে সেটা কি বলা হয়ে থাকে? কি মাস নাম্বার। অর্থাৎ সংজ্ঞাটা আগে আগে সংজ্ঞাটা না লিখে আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কি এক্সাম্পল নিই? ওই সোডিয়ামের এক্সাম্পলটাই নিই। ধরো সোডিয়ামের 23, অর্থাৎ মাথায় 23 লেখা আছে মানে কি? এর অর্থ হলো এর ভর সংখ্যা সমান 23। এর অর্থ যে সোডিয়ামের নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলটা হলো 23, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন দুটো মিলে 23টা কণা বর্তমান আছে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু ওটা নিউক্লিয়াসের বাইরে নয়। বুঝে গেল? তো এবার দেখো এরও সংজ্ঞাটা তাহলে একটু লিখে দেখাই, বুঝতে সুবিধা হবে। কি হবে? কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে বলে ওই মৌলের কি ভর সংখ্যা বা কি মাস
নাম্বার। এই ভর সংখ্যা বা মাস নাম্বারকে কি দ্বারা, বড় হাতের এ দ্বারা চিহ্নিত বা ডিনোট করা হয়। ক্লিয়ার হলো? তাহলে দেখো আমরা এখান থেকে যদি আরেকটা কথা বলি, যে এই মাস নাম্বার থেকে আমরা যে কোনো মৌলের নিউট্রন সংখ্যা কিন্তু হিসাব করতে পারি। সেটা কিভাবে? তো দেখো সেই নিয়মটাও শেখাই। তো আমরা কি জানি, এই ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানেই হচ্ছে, ভর সংখ্যা মানেই হলো নিউট্রন যুক্ত প্রোটন, প্রোটন সংখ্যার যোগফল। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন এই সোডিয়ামেই যেটা বলছিলাম একটু আগে, সোডিয়ামের কত 23 ভর সংখ্যা, তাই তো? অর্থাৎ এখান থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সোডিয়ামেতে নিউট্রন সংখ্যা কতগুলো আছে, নিউট্রন সংখ্যা কতগুলো আছে, তো আমি কি করে বের করব? তো এই সূত্র থেকেই আমরা বের করতে পারি। দেখো যদি আমি বলি, এই সূত্রটাকে যদি আমি অ্যাপ্লাই করি, এখানে ভর সংখ্যা কত 23, নিউট্রন সংখ্যা আমায় বের করতে বলেছে, তাহলে নিউটন সংখ্যাটাকে আমি ছোট হাতের এন দ্বারা ডিনোট করে লিখে দিচ্ছি। এবার প্রোটন সংখ্যা কত, সেটা আমি পরমাণু ক্রমাঙ্ক দিয়ে বলেছি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত ছিল, 11 ছিল, তাই তো? তাহলে প্রোটন সংখ্যা বসিয়ে দিচ্ছি 11। তাহলে এবারে নর্মাল হিসাব কি করব, যে 23 11কে এইদিকে নিয়ে আসি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যায়, 11 সমান n বা n সমান 12। তাহলে কি সোডিয়ামেতে নিউট্রন সংখ্যা কটা, 12টা আছে। এইভাবেই এই সূত্রের মাধ্যমে, মানে ভর সংখ্যার সূত্রের সাহায্যে আমরা যে কোনো মৌলের পরমাণুর কি বের করতে পারি, নিউটন সংখ্যা বের করতে পারি। ঠিক আছে? তাহলে এই পদ্ধতির মাধ্যমে আমরা নিউটন সংখ্যা বের করা শিখে গেলাম, এবং এর আগেই আমরা নর্মালি কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত এবং প্রোটন সংখ্যা কত সেটা তো আগে থেকেই জানতাম, তাই তো? নিউট্রন, ইলেকট্রন এবং প্রোটন। তাহলে এই সবকটার আমরা সংখ্যা বের করা কোনো পরমাণুর মধ্যে সেটা শিখে গেলাম। ক্লিয়ার? তো চলো এবার যাই নেক্সট টপিকে। সেটা কি? নেক্সট টপিকটা এদের থেকে একটু আলাদা, সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ ব্যাপারটা কি দেখা যাক। তার একটা বাংলা নাম আছে, বাংলা নামটা হচ্ছে সমস্থানিক। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং ওদের আগের তুলনায়, ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, আইসোটোপ মানে, ধরো প্রথমে একটু বোঝাই, যে ধরো একটাই মৌল আছে, একটা মৌলের বিভিন্ন রকম পরমাণু আছে, মানে একই প্রকার মৌল, কিন্তু সেটা একই মৌলের বিভিন্ন পরমাণুর কি হবে, পরমাণু ক্রমাঙ্কগুলো সমান হবে, কিন্তু তাদের ভর সংখ্যাটা আলাদা হবে। সেগুলো কি বলা হয় কিনা একে অপরের আইসোটোপ বা সমস্থানিক বলা হয়। আগে সংজ্ঞাটা লিখি, তারপর উদাহরণ দিয়ে বোঝাবো। তাহলে কি সংজ্ঞাটা কি, যে একই মৌলের পরমাণুগুলির কি পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার যেটা শিখিয়েছিলাম, সেগুলো কি হবে, পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার সমান, কিন্তু তাদের ভর সংখ্যা বা কি ছিল, মাস নাম্বার পড়িয়েছি, এটাও কি আলাদা। তাদেরকে ওই মৌলের কি বলা হয়, আইসোটোপ বলা
হয়। তো কি বললো, যে একই মৌলের পরমাণুগুলো, মানে একটা মৌলেরই পরমাণুগুলোর মধ্যে পরমাণু ক্রমাঙ্ক যেটা, মানে অ্যাটমিক নাম্বার যেটা, সেগুলো সমান হবে, কিন্তু তাদের মধ্যে থাকা যে ভর সংখ্যা সেগুলো কিনা আলাদা হবে। সেটাকে আইসোটোপ বা সমস্থানিক বলা হচ্ছে। এবার একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, উদাহরণ হিসেবে আমরা নেবো হাইড্রোজেন। ঠিক আছে, প্রথমত যেমন হাইড্রোজেন হয় 3 রকমের, মানে হাইড্রোজেনের 3 রকমের আইসোটোপ হয়। একটা হয় 1H1, 1H2 আর 1H3। এরা হচ্ছে 3টে আইসোটোপ হাইড্রোজেনের। কিভাবে বুঝবো, দেখো এদের পরমাণু ক্রমাঙ্কগুলো সেম। কারণ আমরা কি জানি, যে এটা একটু বুঝিয়ে দিতে হলে, কোন একটা সংকেত, সাপোজ আমি এক্স নিচ্ছি, এক্স এর নিচে যে চিহ্নটা লেখা থাকে সেটাকে কি বলা হয়, সেটা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয় যে কোনো সংকেতের। আর মাথায় যেটা লেখা থাকে এ, মানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় ভর সংখ্যা। বুঝা গেল? তাহলে এবার দেখে এইটা থেকে এবার এটাই আসি, তাহলে কি নিচে যেগুলো আছে সেগুলো সব পরমাণু ক্রমাঙ্ক। আর সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছিল, যে একই মৌলের পরমাণুগুলোর পরমাণু ক্রমাঙ্কটা একই হবে, কিন্তু তাদের ভর সংখ্যাগুলো দেখো আলাদা। তাই তো, এটাই তো বলা হয়েছিল, যে ভর সংখ্যাগুলো একজনের 1, অন্যজনের 2, আরেকজনের 3। এই হাইড্রোজেনটাকে বলা হয় কি, এটাকে বলা হয় প্রোটিয়াম। এর নাম হলো ডয়টেরিয়াম। আর তৃতীয় আইসোটোপটার নাম হলো ট্রিটিয়াম। ক্লিয়ার? এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ তোমাদের ইন শর্ট বলি, যেমন ক্লোরিনের 2টো আইসোটোপ থাকে, যেমন কি 17, কিন্তু তাদের ভর সংখ্যা হচ্ছে একজনের 15, একজনের 37। ঠিক আছে, এইভাবে যেমন কার্বনেরও থাকে। কার্বনের 3টে আইসোটোপ থাকে। কি, কার্বন তো এমনিতে পরমাণু ক্রমাঙ্ক 6, সেটা তো একই হবে, কিন্তু ভর সংখ্যাটাই আলাদা। একজনের হয় 12, একজনের হয় 13, একজনের হয় 14। এরকম আরো অনেক মৌলের আইসোটোপ পেয়ে যাবে তোমরা। ওকে, আশা করি এই টপিকটা ক্লিয়ার হলো। এরপর আসছি আরেকটা নতুন টপিকে, সেটা হলো আইসোবার, যেটা হচ্ছে ঠিক এর উল্টোটা। উল্টো বলতে কিরকম, আগে লিখি, আইসোবার। এক্ষেত্রে এটা বুঝতে হবে, মানে যে মৌলগুলো কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। আগেরটা কি ছিল, মৌলগুলো আলাদা ছিল, আগেরটা মানে আইসোটোপের ক্ষেত্রে মৌলগুলো সব এক ছিল, মানে একটাই হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ক্ষেত্রেই, অক্সিজেন তো শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রেই, কার্বন তো শুধুমাত্র কার্বনেরই বিভিন্ন পরমাণু। কিন্তু এক্ষেত্রে কি হবে, একই মৌল নয়, মৌলগুলোই চেঞ্জ হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো বিভিন্ন মৌলগুলোর ক্ষেত্রে তাদের ভর সংখ্যাটা এক হবে, মানে ওপরের জিনিসগুলো এটার এক হবে, কিন্তু নিচে যে পরমাণু ক্রমাঙ্ক সেটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে আগে উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ ধরো আমি নিচ্ছি আর্গন আর নিচ্ছি ক্যালসিয়াম। ঠিক আছে, এই আর্গন আর ক্যালসিয়ামের আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, কিন্তু ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 20। ঠিক আছে, কিন্তু আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40 এবং ক্যালসিয়ামেরও ভর সংখ্যা হচ্ছে 40। দেখো, তাহলে আইসোবার অনুযায়ী কি বলা হয়, যে ভিন্ন মৌলগুলো আলাদা, ভিন্ন মৌলের পরমাণুগুলোর পরমাণু ক্রমাঙ্কগুলো আলাদা, মানে নিচেরটা আলাদা, কিন্তু উপরে ভর সংখ্যাগুলো এক। ঠিক আইসোটোপেতে যে কথাটা বলা হয়েছিল তার উল্টো কথা বলা হচ্ছে এখানে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো চলো এর সংজ্ঞাটা লিখে দিই, যাতে তোমরা একটু ক্লিয়ারলি বুঝে যাও, বা পারলে তোমরা নিজেরাও লিখে নিতে পারো আমি সংজ্ঞাটা লিখে দেওয়ার পর। তো দেখো কি হবে, ভিন্ন মৌল, বা বিভিন্ন লিখতে পারি,
বিভিন্ন মৌলের পরমাণুর ভর সংখ্যা একই, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলে তাদেরকে ওই মৌলগুলির কি বলা হয়? আইসোবার বলা হয়। আশা করি বোঝা গেছে। পারলে এই জিনিসটা তোমরা লিখে নাও। ওকে, তো এবার আলোচনা করবো লাস্ট টপিক নিয়ে। লাস্ট আর একটা টপিক আছে, সেটা কি বলেছিলাম? সেটা বলেছিলাম যে আইসোটোন। ওকে, তো এবার চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। এবার কি আলোচনা করব? আইসোটোন কথাটা শুনে কি মনে হচ্ছে যে কি এক হতে পারে? টোন, শেষে টোন কথাটা আছে তো। টোন কি? নিউট্রন, ঠিক আছে তো? নিউট্রন তো হতে পারে। আইসোটোন অর্থাৎ এন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা সমান হবে এদের ক্ষেত্রে, বিভিন্ন মৌলের পরমাণুর। তো চলো প্রথমেই সংজ্ঞাটা দিয়ে দিই, সংজ্ঞাটা লিখে দিয়ে বোঝাই। কি হবে যে এক্ষেত্রে বিভিন্ন মৌল, সেম মৌল না, এক্ষেত্রে কিন্তু মৌলগুলো সব আলাদা আলাদা থাকবে, একই রকম না। যে বিভিন্ন মৌলের পরমাণু গুলির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা উভয় কি হবে? দুটোই আলাদা হবে, মানে কোনোটাই সেম হবে না, আলাদা হবে। কিন্তু তাদের নিউট্রন সংখ্যা একই হবে। বুঝেছে? সরি, পুরোটাই লিখে দিই। নিউট্রন সংখ্যা একই হবে। তাদেরকেই ওই মৌলের ওই সকল লিখে নাও পারলে, ওই সকল মৌলের আইসোটোন বলে। বোঝা গেল? তো এবার একটা যদি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আশা করি লেখা হয়ে গেছে। এটা মুছে দিয়ে এবার উদাহরণটা বোঝাই। তো দেখো, যেমন আমি উদাহরণ নিচ্ছি কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন, তিনটি উদাহরণ নিচ্ছি। তিনটি আলাদা মৌল, কোনোটাই সেম নয়, তাহলে তিনজনের পরমাণু ক্রমাঙ্ক নিশ্চয়ই আলাদা হবে। কার্বনের হবে 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8। আবার কি বলা হয়েছিল? শুধু পরমাণু ক্রমাঙ্কই আলাদা নয়, ভর সংখ্যাগুলোও আলাদা। তাহলে ভর সংখ্যা আলাদা, যেমন এর 14, এর 15 আর এর 16, অর্থাৎ কার্বনের 14, নাইট্রোজেনের 15 এবং অক্সিজেনের 16। তাহলে এখান থেকে কি করে বুঝবো যে নিউট্রন সংখ্যাটা সেম? দুটোই তো আলাদা, সেটা তো দেখিয়ে দেন, কিন্তু নিউট্রন সংখ্যা সেম সেটা কি করে দেখাবো? সেটা দেখাতে গেলে আমাদেরকে সেই ভর সংখ্যার সূত্রটা
সূত্রটা ইউজ করতে হবে। ভর সংখ্যার কি সূত্র লিখিয়েছিলাম, যে ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাই তো? এটাই তো লিখিয়েছিলাম। এবার দেখো এই তিনটে মৌলের ক্ষেত্রে, ঠিক আছে, এই তিনটে জিনিস আমি একটা একটা করে পরপর লেখাচ্ছি। প্রথমে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপরে এইখানে তো অক্সিজেন দেখাবো। প্রথমে কার্বনেরটা দেখাই। কার্বনেরটা এই জায়গায় দেখাচ্ছি। কার্বনের এই সূত্রটা ফেলি। কি, কার্বনের ভর সংখ্যা কত? দেখো 14, উপরেরটাই ভর সংখ্যা হয় 14 সমান নিউটন সংখ্যায় আমাকে বের করতে হবে এখানে, তাহলে n লিখছি ছোট হাতের। আর প্রোটন সংখ্যা কত? নিচেরটা, মানে পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা, তাহলে এখানে হলো 6, বা এখান থেকে কি হবে 14 বিয়োগ 6 সমান n, অর্থাৎ নিউটন সংখ্যা হলো 8। তাহলে কার্বনের মধ্যে নিউটন সংখ্যা কত আছে? 8টা। এরপর নাইট্রোজেনে যাই, একই সূত্র। নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 15। নিউটন সংখ্যা জানা নেই, বের করতে হবে। তার সাথে প্রোটন সংখ্যা কত? 7টা লিখে দিলাম। এবার আবার হিসাব করো, বা 15 বিয়োগ 7 সমান n, নর্মাল ম্যাথামেটিক্স, বা n সমান কত? 7, 15 থেকে 7 বিয়োগ করলে আবার 8। দেখো এই দুটো কিন্তু মিলে গেল, দুজনেরই নিউটন সংখ্যা, এরও নিউটন সংখ্যা 8টা, এরও নিউটন সংখ্যা 8টা। এবার দেখি শেষেরটা মিলে কিনা। তাহলে আবার এই ভর সংখ্যার সূত্রে অক্সিজেনটাকে ফেলি। ভর সংখ্যা কত অক্সিজেনের? 16। ঠিক আছে, নিউটন সংখ্যা আবার বের করতে হবে। আর কি আছে? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 8টা। তাহলে বা 16 বিয়োগ 8 সমান n। তাহলে এক্ষেত্রে নিউটন সংখ্যা বেরিয়ে গেল 8। দেখো তিনটে মৌলের ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্ক, নিউট্রন সংখ্যা কত বেরোলো? 8 8 করে। আর এটাই তো আইসোটোনে বলা ছিল, যে আইসোটোন মানে সমান সংখ্যক নিউট্রন। দেখো তিনজনেরই নিউটন সংখ্যা সমান। বোঝা গেল কিভাবে নিউটন সংখ্যা বের করতে হয়? এটা অবশ্য আগেও শিখিয়েছিলাম, বাট এখানে আইসোটোনের ক্ষেত্রে সেটা আবার কাজে লেগে গেল। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু আটকে গিয়ে থাকে বা অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা। ওকে ওকে স্টুডেন্টস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এতটুকুই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। এবং কি, যে আরো নতুন নতুন ভিডিওর লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ওকে বেল আইকনটাকে প্রেস করে কি নোটিফিকেশন অলে সেট করে দাও। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজ এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।